हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 এর অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারটাতে যেগুলো বেসিক কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও ডব্লিউবি জেই নিট এবং বিএসসি নার্সিং এবং এসএলএসটি 2025 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, এই চ্যাপ্টারে প্রথমে আমাদের জানতে হবে অ্যালকোহল ফেনল ইথার বলা আছে, অ্যালকোহলের সংকেত, ফেনলের সংকেত ও ইথারের সংকেত। ঠিক আছে, তো চলো দেখো, এখানে আর ওএইচ আছে, এটা কি হচ্ছে অ্যালকোহলের সংকেত। আর ফেনল কাকে বলবো আমরা? বেনজিনের সঙ্গে যখন আমাদের ওএইচ যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো? ফেনল। আর দেখো আর ও আর, এটা হয়ে গেল আমাদের ইথার। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি করব, অ্যালকোহল সম্পর্কে জানবো, তারপর আমরা ফেনল সম্পর্কে জানবো, সবশেষে আমরা ইথার সম্পর্কে জানবো। ঠিক আছে, তো দেখো অ্যালকোহল, অ্যালকোহলে কি হয়? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল, তিনটা আমরা জানবো। প্রথম 1 ডিগ্রি অ্যালকোহল আমরা কোনটাকে বলবো? দেখো, একটা কার্বনের সঙ্গে যদি আমাদের 3টা হাইড্রোজেন যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? 1 ডিগ্রি অ্যালকোহল। অথবা যদি আমাদের একটা কার্বনের সাথে একটা CH3 গ্রুপ আর দুটো হাইড্রোজেন যুক্ত থাকে, সেক্ষেত্রেও আমরা সেটাকে কি বলবো? 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, আর এরপর দেখো 2 ডিগ্রি অ্যালকোহল, যদি আমাদের একটা কার্বনের সাথে দুটো CH3 গ্রুপ যুক্ত থাকে, এখানে দুটো কার্বন পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে থাকবে আমাদের H কিন্তু একটাই, দেখো সিঙ্গেল H, এটা হয়ে গেল কি 2 ডিগ্রি অ্যালকোহল। এরপর 3 ডিগ্রি অ্যালকোহল, দেখো এখানে এটা কি হচ্ছে আমাদের আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে এখানে দেখো 3টা CH3 গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কি হয়ে গেল? 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এরপর আমরা অ্যালকোহলের প্রস্তুতি শিখবো। প্রথমে আমরা কোথা থেকে শিখবো? অ্যালকিন থেকে। ঠিক আছে, তো দেখো অ্যালকিন থেকে আমরা 3 রকম পদ্ধতিতে শিখবো। একটা হচ্ছে প্রত্যক্ষ জল সংযোজন পদ্ধতিতে, তারপর 2 নাম্বার হচ্ছে হাইড্রোবোরেশন, আর 3 নাম্বার হচ্ছে অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন পদ্ধতিতে। ঠিক আছে, তো দেখো প্রত্যক্ষ জল সংযোজন পদ্ধতি কিভাবে হবে? দেখো এখানে কি আছে আমাদের দেওয়া? CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। এটা হবে কিন্তু আমাদের মার্কোনিকোভের নিয়ম অনুসারে। দেখো এখানে আমাদের অনুঘটক কি লাগছে? H2O H2SO4। ঠিক আছে, H2O H2SO4 হয়ে গেল। তো দেখো এখানে মার্কোনিকোভের নিয়ম অনুসারে কিভাবে হয়, আমরা এখানে একটা কি করব? জলের অণুর সংযোজন ঘটাবো। দেখো এখানে জলের অণু আমরা সংযোজন কিভাবে ঘটাবো একটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কি থাকে? H প্লাস, হয়ে গেল ডেল প্লাস, আর এটা হয়ে গেল OH ডেল মাইনাস। তাহলে মার্কোনিকোভের নিয়ম অনুসারে কি হয়? পজিটিভ অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হবে যার কি হয়? দ্বিবন্ধন থাকে, যে কার্বনের হাইড্রোজেন সংখ্যাটা বেশি থাকবে, তাহলে এটা যুক্ত হয়ে যাবে কার সাথে? দেখো এই কার্বনটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে CH2, এর হাইড্রোজেন সংখ্যা বেশি আছে H এর থেকে, এখানে H2 বেশি আছে। আর OH এর নেগেটিভ অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হবে যার হাইড্রোজেন সংখ্যা কম আছে, তাহলে এটা কোথায় যুক্ত হয়ে গেল? এই কার্বনের সাথে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা প্রোডাক্ট কি পেয়ে যাচ্ছি? দেখো CH3 এখানে CH এর সাথে যুক্ত হয়ে গেছে কি নেগেটিভ অংশটা OH, এখান থেকে OH চলে এসেছে। এরপর CH2 ছিল এখানে আমাদের, সেখানে আমাদের একটা হাইড্রোজেন প্রবেশ করে গেছে, তাই হয়ে গেছে CH3। ওকে, প্রোডাক্ট আমরা এটা পেয়ে গেছি। এরপর দেখো হাইড্রোবোরেশন পদ্ধতিতে কি হচ্ছে? দেখো CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, একে আমরা অনুঘটক কি লাগছে এখানে? B2H6 THF NaOH H2O2। ঠিক আছে, এখানে দেখো পারক্সাইড থাকায় H2O2 কি হচ্ছে? পারক্সাইড থাকায় এটা কি হবে? সবসময় অ্যান্টি মার্কোনিকোভের নিয়ম অনুসারে হবে, এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যান্টি মার্কোনিকোভের নিয়ম অনুসারে কি হবে? দেখো এই যে জলের অণুকে সংযোজন ঘটাবো কিভাবে আমরা? এখানে আছে H, হয়ে গেল ডেল প্লাস, OH হয়ে গেল ডেল মাইনাস। এখানে এর উল্টোটা হয়ে যাবে। কি হচ্ছিল এখানে? দেখো পজিটিভ অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হয়েছিল যার হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, কিন্তু এখানে পজিটিভ অংশটা সেই কার্বনের সাথে যুক্ত হবে যার হাইড্রোজেন সংখ্যা কম আছে। তাহলে এখানে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে পজিটিভ অংশটা কোথায় যুক্ত হয়ে গেল? এই কার্বনের সাথে যুক্ত হয়ে গেল, আর নেগেটিভ অংশটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক, দেখো তাহলে আমরা প্রোডাক্ট কি পেয়ে গেছি? দেখো CH3 CH একটা H আছে, এই যুক্ত হয়ে গেছে, হয়ে গেল CH2, আর এখানে CH2 আছে, CH2 এর সাথে OH প্রবেশ করে গেছে, তাই CH2 OH। ওকে, এরপর নেক্সট আমরা কি পড়বো? অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশন।
দেখো CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে আমাদের অনুঘটক কি লাগে, অনুঘটক লাগে Ag ও CO CH3 2 THF আর NaBH4। এখানেও কিন্তু মার্কনিকোভের নিয়ম অনুসারে হবে। দেখো মার্কনিকোভের নিয়ম অনুসারে সেম একই রকম ভাবে আমরা কি করব, জলের অণু সংযোজন ঘটাবো, প্রোডাক্ট চলে আসবে আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH, এখানে ওই যুক্ত হয়ে গেছে আর এখানে সিঙ্গেল বন্ড CH3। ওকে, হয়ে গেল। নেক্সট দেখো জারণ ও বিজারণের রুট ম্যাপ। এখানে এটা কি হচ্ছে আমাদের আর সিঙ্গেল বন্ড CH2, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলকে যদি আমরা জারিত করি তাহলে কি পাচ্ছি, অ্যালডিহাইড। ঠিক আছে, আবার অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে কি হয়ে যাচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আবার দেখো কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা বিজারিত করি তাহলে কি আসবে, অ্যালডিহাইড। আবার অ্যালডিহাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে পাবো কি আমরা, অ্যালকোহল। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার আমরা কি করব, কার্বনিল গ্রুপের বিজারণ জানবো। ঠিক আছে, তো দেখো কার্বনিল গ্রুপ আমরা কাদের বলবো, অ্যালডিহাইড ও কিটোনকে একত্রে আমরা কার্বনিল গ্রুপ বলে থাকি। ঠিক আছে, দেখো প্রথমে আছে আমাদের অ্যালডিহাইড আর সিঙ্গেল বন্ড CHO। এখানে যদি আমরা একে অনুঘটক LiAlH4 সহযোগে বিজারিত করি তাহলে কি উৎপন্ন হবে আমাদের, 1 ডিগ্রি অ্যালকোহল। কি হয়ে গেছে, আর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH। ওকে, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছি। এরপর যদি আমাদের এখানে দেখো কিটোনকে যদি আমরা LiAlH4 সহযোগে বিজারিত করি, এটা হচ্ছে কি কিটোন, বিজারিত করি তাহলে কি পাবো আমরা, 2 ডিগ্রি অ্যালকোহল আর সিঙ্গেল বন্ড CH, এখান থেকে ওই যুক্ত হয়ে গেছে সিঙ্গেল বন্ড আর। এক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তা হচ্ছে VBI মনে রাখতে হবে, এক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয় না। ঠিক আছে, 3 নাম্বার ভূমবলাঙ্ক বিজারণ। ঠিক আছে, এখানে কি আছে দেখো, একটা এস্টার যৌগ আছে আর সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড O R ড্যাশ। ঠিক আছে, এখানে আর সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O এটা হচ্ছে কি আমাদের অ্যাসাইল গ্রুপ, আর সিঙ্গেল বন্ড O R ড্যাশ আছে এটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ। একে যদি আমরা সোডিয়াম অবলিক ইথানল সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি হবে, দেখো বিজারিত যদি করি তাহলে এখানে সর্বদা অ্যাসাইল গ্রুপটি 1 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হবে। ঠিক, আর এই অ্যালকক্সি গ্রুপটি বিজারিত হয়ে যাবে কিসে, 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকোহলে। ওকে, নেক্সট দেখো 4 নাম্বার গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল প্রস্তুতি। তো দেখো গ্রিগনাট বিকারক আমরা কাকে বলবো, RMGX কে গ্রিগনাট বিকারক বলা হয়ে থাকে। ঠিক আছে, দেখো RMGX ওকে, একে যদি আমরা ফর্মালডিহাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে সর্বদা আমাদের কি প্রস্তুত হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এরপর যদি আমরা এই RMGX কে এই CHO বাদে অন্য অ্যালডিহাইড মানে কি, যেমন ধরো আছে CH3 CHO, এটা এই CHO বাদে হচ্ছে অ্যালডিহাইড একটা, তাহলে এর সাথে যদি আমরা একে বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এরপর কিটোন CH3 C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3 যদি আমরা RMGX এর সাথে যদি আমরা একে বিক্রিয়া করাই তাহলে কি পাবো আমরা, 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে। এরপর দেখো 5 নাম্বার আছে অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক অ্যামিন আর সিঙ্গেল বন্ড CH2NH2, একে যদি আমরা HNO2 অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ আর সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH, এটা কি হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে,
এরপর দেখো অ্যালকোহলের ভৌত ধর্ম। 1 নম্বরে কি আছে? জলের দ্রাব্যতা। জলের দ্রাব্যতা কি আছে দেখো, শাখা সংখ্যা ভ্যারাইটি জলের দ্রাব্যতা, যার শাখা সংখ্যা বেশি হবে তার জলের দ্রাব্যতা বেশি হবে। যেমন দেখো এক্সাম্পল, এখানে ধরো আমাদের আছে CH3, CH2, 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 OH। ঠিক আছে, এখানে দেখো আমাদের শাখা সংখ্যা কটা পাচ্ছি, এখানে শাখা হয়ে যাচ্ছে আমাদের 1, একটি হলো। এরপর দেখো এখানে আমরা সেম কার্বন, সেম হাইড্রোজেন আর সেম অক্সিজেন সংখ্যা বিশিষ্ট একটা লিখছি যৌগ, এটা হচ্ছে CH3, এদিকেও CH3, CH3OH। দেখো এক্ষেত্রে কার্বন সংখ্যা কটা আছে? 1 2 3 4, চারটা কার্বন সংখ্যা। নিচেও দেখো 1 2 3 4 কার্বন সংখ্যা মিলে গেছে। হাইড্রোজেন দেখো 3 2 5 2 7 2 9 আর কে 10। এখানে দেখো 3 3 6 3 9 আর কে 10 মিলে গেছে। অক্সিজেন এখানে একটা, এখানে একটা, তাহলে সেম কার্বন, সেম হাইড্রোজেন, সেম অক্সিজেন বিশিষ্ট আছে। এখানে দেখো এখানে শাখা সংখ্যা কি হয়ে যাচ্ছে? শাখা সংখ্যা কিন্তু এখানে বেশি আছে, তাহলে শাখা সংখ্যার সাথে জলের দ্রাব্যতা বেশি। তাহলে এখানে যেহেতু এর শাখা সংখ্যা বেশি আছে, তাহলে এর জলের দ্রাব্যতা, এখানে দেখো শাখা সংখ্যা কটা আছে? 3টা আছে, তাই এর জলের দ্রাব্যতা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে এই যৌগটার তুলনায়। ওকে, এরপর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে দেখো ব্যাপারটা কি হচ্ছে, স্ফুটনাঙ্ক ভ্যারাইজ 1 বাই শাখা সংখ্যা, মানে স্ফুটনাঙ্ক শাখা সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক। যার শাখা সংখ্যা বেশি হবে তার স্ফুটনাঙ্ক কিন্তু কম হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু এর স্ফুটনাঙ্ক কম। ঠিক আছে, এখানে স্ফুটনাঙ্ক বেশি হয়ে যাবে কিন্তু জলের দ্রাব্যতা কম হয়ে যাবে। ওকে, আবার দেখো এখানে স্ফুটনাঙ্কের সাথে কিন্তু OH গ্রুপের সংখ্যাটা কি আছে? সমানুপাতিক আছে, মানে যার OH এর সংখ্যা যত বেশি হবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। এক্ষেত্রে দেখো এখানে কি আছে আমাদের, ধরো CH3, CH2, OH, এখানে আমাদের একটা OH গ্রুপ আছে। আর একই রকম ভাবে আমি লিখছি CH2, এখানে ধরো OH আছে, CH2, OH, একটা লিখে নিচ্ছি CH2, OH, সিঙ্গেল বন্ড CH, OH, সিঙ্গেল বন্ড CH2, OH। এক্ষেত্রে দেখো এখানে আমাদের OH একটা আছে, ঠিক আছে, এক্ষেত্রে আমাদের OH দুটো আছে, এক্ষেত্রে কিন্তু আমাদের OH এর সংখ্যা আছে 3টে। তাহলে এই 3টের মধ্যে এখানে স্ফুটনাঙ্ক বেশি কার ক্ষেত্রে হবে? এটার ক্ষেত্রে হবে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, যেহেতু এখানে কি আছে, এর OH এর সংখ্যাটা বেশি আছে। ঠিক, এখানে OH এর সংখ্যা বেশি থাকলে হাইড্রোজেন বন্ধনের সংখ্যাও বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাই এর স্ফুটনাঙ্কটাও বেশি। ওকে, তাহলে এখানে সবচেয়ে স্ফুটনাঙ্ক কম কার হবে? যেহেতু এখানে একটা OH সিঙ্গেল আছে তাই এখানে সবচেয়ে স্ফুটনাঙ্ক কম হয়ে যাবে এর ক্ষেত্রে। ঠিক, এরপর দেখো আমরা পড়বো অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। তো অ্যালকোহলের রাসায়নিক ধর্মতে আমরা প্রথমেই কাকে পড়বো? অম্ল ধর্মের ক্রমকে। ঠিক আছে, দেখো অম্ল ধর্মের ক্রমে কি হবে, এখানে অম্ল ধর্মের ক্রম হচ্ছে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি, এখানে দেখো অম্ল ধর্মের ক্রম কি হবে? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। সবচেয়ে অম্ল ধর্ম বেশি হবে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি হলো। এরপরে দেখো বিভিন্ন যৌগের ক্ষেত্রে অম্ল ধর্মের ক্রম কি হবে? সবচেয়ে বেশি হবে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড, তারপর আসছে ফেনল, তারপর জলে, তারপর এটা হচ্ছে আর সিঙ্গেল বন্ড OH মানে অ্যালকোহল, তারপর অ্যাসিটিলিন, তারপর আছে হাইড্রোজেন H2, তারপর অ্যামোনিয়া NH3, তারপর আছে আর সিঙ্গেল বন্ড H, এটা হচ্ছে অ্যালকেন। ওকে, দেখো ক্ষার ধর্মের ক্রম কি পাবো? যদি এখান থেকে আমাদের একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে দিই তাহলে সেটা আমরা ক্ষার ধর্মের ক্রম পেয়ে যাবো। এর উল্টোটা দেখো, এখানে কি ছিল আমাদের আর সিঙ্গেল বন্ড H, ওই H যদি বাদ দিয়ে দিই তাহলে কি হলো? আর মাইনাস, এর ক্ষার ধর্ম সবচেয়ে বেশি। তারপর হয়ে যাবে NH2 মাইনাস, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন বার হয়ে গেছে। তারপর এখানে দেখো এখানে হয়ে যাবে H মাইনাস, তারপর অ্যাসিটিলিনের CH111C মাইনাস, তারপর RO মাইনাস, OH মাইনাস, আর দেখো বেঞ্জিন এর উপরে O মাইনাস, তারপরে হয়ে গেল এখানে সবশেষে আর সিঙ্গেল বন্ড CO মাইনাস। ওকে, এরপরে দেখো যদি আমরা
আর সিঙ্গেল বন্ড OH মানে অ্যালকোহলকে NH3 সহযোগে বিক্রিয়া করায়, NH3 অ্যামোনিয়াম সহযোগে বিক্রিয়া করায়, তাহলে আমরা কি পাচ্ছি অ্যামিন পাবো প্রোডাক্ট। এবং অ্যালকোহলকে যদি আমরা অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি এস্টার। আবার যদি আমরা অ্যালকোহলকে অ্যাসিড এন্ড হাইড্রাইড সহযোগে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রেও আমাদের প্রোডাক্ট পাবো এস্টার। আবার দেখো অ্যালকোহলকে যদি আমরা HCl সহযোগে বিক্রিয়া করাই তাহলে আমাদের উৎপন্ন হবে কি অ্যালকিল ক্লোরাইড। এরপর অ্যালকোহলকে যদি আমরা PCl3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে, সঙ্গে সাইড প্রোডাক্ট আমরা কি পেয়ে যাবো H3PO3। এবং অ্যালকোহলকে যদি আমরা PCl5 সহযোগে বিক্রিয়া করাই, এখানে কি করেছিলাম PCl3 সহযোগে, এখানে আমরা PCl5 সহযোগে যদি বিক্রিয়া করাই তাহলেও আমাদের পেয়ে যাব আমরা কিন্তু অ্যালকিল ক্লোরাইড, সঙ্গে কিন্তু আমরা সাইড প্রোডাক্ট আলাদা পেয়ে যাব POCl3 আর HCl। ওকে, এবার শেষে দেখো যদি আমরা অ্যালকোহলকে SOCl2 সহযোগে বিক্রিয়া করাই তাহলেও সেক্ষেত্রে পাবো আমরা অ্যালকিল ক্লোরাইড, সঙ্গে সাইড প্রোডাক্ট কি পেয়ে যাবো SO2 প্লাস HCl। ওকে, এই পেজটিকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। দেখো নেক্সট দেখো অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া, ঠিক আছে। ডিহাইড্রেশন মানে কি জল বার হয়ে যাওয়া, ঠিক আছে। জল বার হয়ে গেলে কি উৎপন্ন হবে অ্যালকিন, ঠিক আছে। এখানে দেখো আর সিঙ্গেল বন্ড CH এর সাথে OH আছে CH2H আর CH3, এখান থেকে আমাদের একটা জলের অণু বার হয়ে গেছে, আর বার হয়ে যাওয়ার পরে আমরা কি পেয়েছি আর সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অ্যালকেন। ওকে, দেখো নিরোধনের ক্রম কি হচ্ছে, নিরোধনের ক্রম হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ওকে, এবার নেক্সট দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা ভালো করে মনে রাখবে। ইথানলকে যদি আমরা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর গাঢ় H2SO4 সহযোগে বিক্রিয়া করাই তার উৎপন্ন হচ্ছে কি ইথিলিন। আবার দেখো ইথানলকে যদি আমরা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর গাঢ় H2SO4 সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হচ্ছে কি ইথাইল ইথার। হলো, দেখো এরপর পড়বো আমরা অ্যালকোহলের জারণ, ঠিক আছে। প্রথমে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের শিখবো। 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলে জারণের ফলে উৎপন্ন হবে প্রথমে অ্যালডিহাইড, তারপরে সমান কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। এবং 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এর জারণের ফলে প্রথমে উৎপন্ন হবে কিটোন, তারপরে একটি কম কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। আবার দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের জারণের ফলে দুটি কম সংখ্যক কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর দেখো শিখবো আমরা কি অ্যালকোহলের ডিহাইড্রেশন, ঠিক আছে। অ্যালকোহলের ডিহাইড্রেশন দেখো প্রথমে আমরা এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে পার করি তাহলে আমাদের উৎপন্ন কি হয়ে যাবে অ্যালডিহাইড। ওকে, আবার 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে পার করি তাহলে উৎপন্ন হবে কি আমাদের কিটোন, আর সি ডাবল বন্ড ও গেল বন্ড আর হয়ে গেল। আবার দেখো 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত কপার নলের মধ্য দিয়ে পার করি তাহলে উৎপন্ন কি হয়ে যাবে অ্যালকিন। ওকে, এরপর দেখো একটা আমাদের ইম্পর্টেন্ট পেজ চলে এসেছে, তোমরা এটা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো প্রথমেই কি আছে আমাদের লুকাস পরীক্ষা। লুকাস পরীক্ষা করার আগে আমাদের প্রথমে কি জানতে হবে লুকাস বিকারক। তো দেখো লুকাস বিকারক আমরা কাকে বলবো ZnCl2 প্লাস গাঢ় HCl এর মিশ্রণকে আমরা কি বলবো লুকাস বিকারক, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে লুকাস বিকারক ZnCl2 প্লাস গাঢ় HCl এর মিশ্রণ। ওকে, এই লুকাস বিকারক অ্যালকোহলের সঙ্গে SN1 এর মাধ্যমে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে থাকে, ঠিক আছে। দেখো লুকাস বিকারক 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে 1 ঘন্টা পর অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে, তাই নমুনাটি 1 ঘন্টা পর কি হয়ে যায় দেখো ঘোলাটে হয়ে যায়, 1 ঘন্টা পর ঘোলাটে হয়ে যায়, ঠিক আছে। আবার 2 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারক বিক্রিয়া করে 5 মিনিট পর অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে,
তাই বিক্রিয়াটি কি হয়ে যায়, 5 মিনিট পর নমুনাটি ঘোলাটে হয়ে যায়। 3 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে লুকাস বিকারক বিক্রিয়া করে সঙ্গে সঙ্গে কি করে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন করে, তাই নমুনাটি আমাদের সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে, দেখো তাহলে সক্রিয়তার ক্রম আমরা কি পাবো, 3 ডিগ্রিতে আমরা সঙ্গে সঙ্গে পাচ্ছি, তাই সক্রিয়তার ক্রমে প্রথমে আসবে আমাদের 3 ডিগ্রি, তারপর 5 মিনিট পর কে পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহলে, তাই হয়ে যাবে তারপর 2 ডিগ্রি, আর সবশেষে কি হয়ে যাবে 1 ডিগ্রি। ওকে, এরপর দেখো আছে কি আমাদের আয়োডোফর্ম পরীক্ষা। আয়োডোফর্ম পরীক্ষায় বিকারক আমাদের কি লাগে, I2/NaOH। ওকে, দেখো যদি আমাদের কোন অ্যালকোহলে CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড OH এই গ্রুপটি যদি উপস্থিত থাকে তাহলে সেটা আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেবে। আবার যদি CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড O এই গ্রুপটি কোন কিটোন অথবা অ্যালডিহাইড গ্রুপে উপস্থিত থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের আয়োডোফর্ম পরীক্ষাতে সাড়া দেবে। দেখো এই দুটো গ্রুপের কথা বলা আছে, এই গ্রুপ বিশিষ্ট যৌগগুলি এক্ষেত্রে সাড়া দেয়, এক্ষেত্রে বলতে আয়োডোফর্ম পরীক্ষাতে। ঠিক আছে, দেখো এরপর আছে ভিক্টর মায়ার পরীক্ষা। ঠিক আছে, ভিক্টর মায়ার পরীক্ষার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকোহল লাল বর্ণের যৌগ দেবে, ঠিক, আর 2 ডিগ্রি অ্যালকোহল সর্বদা নীল বর্ণের যৌগ দেবে, আর 3 ডিগ্রি অ্যালকোহল সর্বদা বর্ণহীন যৌগ দেবে। ঠিক, দেখো আমাদের অ্যালকোহলের মেন টপিকস গুলো শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা কি করব, ফেনলের প্রস্তুতি নিয়েছি। ঠিক আছে, দেখো ফেনলের প্রস্তুতিতে যদি আমরা বেনজিন সালফোনিক অ্যাসিডকে NaOH সহযোগে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রেও আমরা প্রোডাক্ট কি পাবো, ফেনল। ঠিক আছে, আবার যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে H2O সহযোগে উত্তপ্ত করি তাহলেও কিন্তু আমরা প্রোডাক্ট পেয়ে যাব ফেনল। ওকে, আর এখানে দেখো স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা সোডা লাইম সহযোগে, তাহলে সোডা লাইম কাকে বলবো, CaO প্লাস NaOH এর মিশ্রণকে কিন্তু সোডা লাইম বলে। ঠিক আছে, দেখো তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, ফেনল। যদি একে আমরা সোডা লাইম সহযোগে বিক্রিয়া করাই ফেনল উৎপন্ন হবে। আবার দেখো কিউমিনকে যদি আমরা বায়ুর O2 আর লঘু HCl সহযোগে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রেও আমাদের কি উৎপন্ন হচ্ছে, ফেনল। ওকে, আর দেখো ক্লোরোবেনজিনকে যদি আমরা NaOH তাপ দিই তাহলেও সেক্ষেত্রে আমরা পাবো কি, ফেনল। ওকে, এরপর দেখো আমরা ফেনলের রাসায়নিক ধর্ম শিখবো। ঠিক আছে, দেখো রাসায়নিক ধর্ম প্রথমে কি আসবে, অম্ল ধর্ম। তাহলে দেখো অম্ল ধর্মের ক্রম কি পাবো আমরা, এখানে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে দেখো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডের অম্ল ধর্ম বেশি, এর কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও অম্ল ধর্ম বেশি হয়ে থাকে। তারপর কি আসবে, দেখো এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, তারপর আসবে কি অর্থোনাইট্রোফেনল, তারপর আসছে দেখো মেটানাইট্রোফেনল, আর সব শেষে আসবে ফেনল। ওকে, এটা হয়ে গেল অম্ল ধর্মের ক্রম। নম্বরে দেখো এখানে কি আছে, বেনজিন এর উপরে আছে OH আর নিচে আছে NO2 গ্রুপ। তাহলে এখানে NO2 গ্রুপের ক্ষেত্রে দেখো এখানে কি আছে -I ইফেক্ট আর -R ইফেক্ট থাকার জন্য এর অম্ল ধর্ম সবচেয়ে বেশি। এরপর এক্ষেত্রে দেখো কি আছে, ফেনলের সাথে এখানে যুক্ত আছে ক্লোরিন, তাহলে এই ক্লোরিনের এখানে কি আছে, এর মধ্যে -I ইফেক্ট। -I ইফেক্ট, তাই এর অম্লের ধর্মের থেকে এর একটু কম। আর এক্ষেত্রে দেখো এখানে কি আছে, আমাদের ফেনলের সাথে CH3 গ্রুপ যুক্ত আছে প্যারা অবস্থানে, তাহলে CH3 গ্রুপের কি থাকে, +I ইফেক্ট। ওকে, তাই এর থেকে এর অম্ল ধর্মটা একটু কম। আবার এক্ষেত্রে দেখো এটা আছে ফেনলের সাথে নিচে যুক্ত আছে কি প্যারা অবস্থানে OCH3, এখানে আমরা দেখতে পাচ্ছি +I আর +R গ্রুপ আছে, তাই এর কি হবে, অম্ল ধর্মটা সবচেয়ে কম। ওকে, এরপর দেখো আরো একটি ইম্পর্টেন্ট পেজ আমাদের চলে এসেছে। ঠিক আছে, এটি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা লিখে নিতে পারো। দেখো তারপর আমরা বিক্রিয়াটি সলভ করব। দেখো ফেনলের সঙ্গে যদি আমরা ফেনলকে যদি আমরা সোডিয়াম সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ফেনক্সাইড। ওকে,
আবার যদি ফেনলকে আমরা NaOH সহযোগে বিক্রিয়া করাই, কার সাথে? NaOH সহযোগে, তাহলেও আমরা কি পাবো? সোডিয়াম ফেনক্সাইড। দেখো ফেনলকে যদি আমরা জিঙ্ক চূর্ণের সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাচ্ছি? বেনজিন। আবার ফেনলকে যদি আমরা CH3COCl সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি পাচ্ছি? দেখো এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটেট হলো। আবার দেখো যদি ফেনলকে আমরা CH3CO সহযোগে বিক্রিয়া করাই তাহলেও আমরা কিন্তু পাচ্ছি ফিনাইল অ্যাসিটেট। ওকে। আবার ফেনলকে যদি আমরা FeCl3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি পেয়ে যাবো? এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া, বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন হবে হলো। আবার যদি আমরা ফেনলকে NH3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হয়ে যাবে? অ্যানিলিন হলো। আবার দেখো এখানে যদি আমরা ফেনলকে CaCl3/NaOH সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হচ্ছে? স্যালিসালডিহাইড। এটা হচ্ছে কি? রাইমার্ট টিমান বিক্রিয়া। ঠিক আছে। এবার দেখো ফেনলকে যদি আমরা CCl4/NaOH সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হচ্ছে কি? স্যালিসাইলিক অ্যাসিড হলো। আবার যদি ফেনলকে আমরা CO2 সহযোগে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হচ্ছে কি? স্যালিসাইলিক অ্যাসিড। আবার দেখো ফেনলকে যদি আমরা গাঢ় H2SO4 আর গাঢ় HNO3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? পিকরিক অ্যাসিড। ওকে। আবার যদি ফেনলকে আমরা Br2/H2O সহযোগে বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? দেখো 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। আবার যদি ফেনলকে আমরা Br2/CH2 সহযোগে বিক্রিয়া করাই তাহলে একটা পাবো কি? প্যারাব্রোমো ফেনল আর অর্থোব্রোমো ফেনলের মিশ্রণ উৎপন্ন হবে। ঠিক আছে। আবার যদি ফেনলকে আমরা H2/Ni সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? হবে সাইক্লোহেক্সানল। ঠিক আছে। আবার দেখো ফেনলকে যদি আমরা তরল Na/তরল NH3 সহযোগে বিক্রিয়া করাই তাহলে এটা কিটোন জাতীয় যৌগ পেয়ে যাব। ঠিক আছে। আবার দেখো যদি আমরা ফেনলকে K2Cr2O7 গাঢ় H2SO4 সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? দেখো প্যারাবেনজো কুইনন হলো। আবার যদি আমরা ফেনলকে K2H2O8 আর লঘু HCl সহযোগে যদি বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? কুইনন। ওকে। এরপর দেখো স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া। দেখো স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা গাঢ় H2SO4 আর CH3OH সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? আমাদের অয়েল অফ উইন্টারগ্রিন। ওকে। আবার যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিডকে গাঢ় H2SO4 আর অ্যাসিড অ্যানহাইড্রাইড সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হয়ে যাবে কি? আমাদের অ্যাসপিরিন হলো। দেখো এখানে ওয়েল অফ উইন্টারগ্রিন ব্যথা বেদনার মলম হিসেবে ব্যবহার করা হয় আর অ্যাসপিরিন হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। ঠিক আছে। এরপর দেখো কি আসছে? আমাদের ইথার। ঠিক আছে। দেখো এটা হচ্ছে C2H5OH। দেখো কিভাবে ইথার প্রস্তুত হয়। এখানে এটা হচ্ছে আমাদের ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলকে যদি আমরা গাঢ় H2SO4 আর 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হচ্ছে কি? দেখো উৎপন্ন হচ্ছে আমাদের ডাইইথাইল ইথার। ঠিক আছে। এটা হয়ে গেল ডাই ইথাইল ইথার হলো। আবার দেখো এখানে সোডিয়াম ইথক্সাইডকে যদি আমরা ইথাইল আয়োডাইড সহযোগে বিক্রিয়া করাই তাহলে আমাদের উৎপন্ন হয়ে যাবে কি? ডাইইথাইল ইথার। ওকে। দেখো নেক্সট ইথাইল আয়োডাইডকে যদি আমরা Ag2O সহযোগে বিক্রিয়া করাই তাহলে আমরা প্রোডাক্ট পাবো কি? ডাইইথাইল ইথার। এবং সবশেষে দেখো যদি আমরা ইথাইল অ্যালকোহলকে CH2N2 অর্থাৎ সহযোগে বিক্রিয়া করাই সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রোডাক্ট পাবো ডাইইথাইল ইথার। ঠিক আছে। দেখো যদি আমরা ফেনলকে ডায়াজোমিথেন সহযোগে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে কি? অ্যানিসোল। ঠিক আছে। আবার যদি সোডিয়াম ফেনক্সাইডকে CH3I সহযোগে বিক্রিয়া করাই তো সেক্ষেত্রেও আমরা কি পাবো?
এনিসল। ঠিক আছে, এরপর দেখো HI দ্বারা ইথারের বিভাজন। ঠিক আছে, দেখো নিয়ম নাম্বার 1, নিয়ম 1 কি আছে, এটা হচ্ছে নিয়ম 1। এখানে দেখো সি সি এর সাথে তিনটে হাইড্রোজেন 3 দিকে যুক্ত আছে, এটা কি হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, আর এখানে এটাতে দেখো দুটো CH3 গ্রুপ আছে দুদিকে, তাহলে এটা হয়ে গেল 2 ডিগ্রি হলো। তাহলে এখানে দেখো H আর আইটা কি করবে, 1 ডিগ্রি কে এটা করবে, আর এই ওটা এখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দুই জোড়া, তাহলে এটা কি করবে, H কে এটা করবে হলো। সেক্ষেত্রে আমাদের ভাঙনটা কোথায় করছে, দেখো এই জায়গাটাতে আমাদের বিভাজন সৃষ্টি হবে। ঠিক, তাহলে আমরা প্রোডাক্ট কি পেয়ে যাবো, দেখো এক্ষেত্রে এখানে CH3 এর সাথে কি হয়েছে, আই যুক্ত হয়ে গেছে, প্লাস CH3 2 CHOH, এখানে ওই সাথে H যুক্ত হয়ে গেছে প্রোডাক্ট। ওকে, এরপর দেখো নিয়ম নাম্বার 2। ঠিক আছে, নিয়ম নাম্বার 2 এর ক্ষেত্রে দেখো এখানে কার্বনের সাথে আমাদের 3টে CH3 গ্রুপ যুক্ত আছে, তাহলে এটা কি হয়ে গেল 3 ডিগ্রি, এটা হয়ে গেল 3 ডিগ্রি, আর এখানে একটা আমাদের CH3 গ্রুপ আছে, এটা হয়ে গেল 1 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে তোমরা মনে রাখবে সব সময় এই যে HI আইটা সব সময় কি করবে, 3 ডিগ্রি কে অ্যাটাক করবে। ঠিক আছে, আর এই হাইড্রোজেনটা এখানে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এটা কি করবে, অক্সিজেন এই যে সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রোডাক্ট কি পেয়ে যাচ্ছি, দেখো CH3 এখানে আইটা কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছে। ঠিক, প্লাস CH3 এর সাথে CH3O আছে, সেখানে আমাদের একটা H যুক্ত হয়ে গেছে CH3OH। ওকে, ডিগ্রিটা অ্যালকোহল উৎপন্ন করবে আর 3 ডিগ্রিটা অ্যালকিল আয়োডাইড উৎপন্ন করবে। ঠিক আছে, এরপর দেখো নিয়ম নাম্বার 3। ঠিক আছে, নিয়ম নাম্বার 3 কি হবে, দেখো যদি কোনো ইথারের একদিকে বেঞ্জাইল গ্রুপ আর একদিকে যদি CH3 গ্রুপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো এটা সর্বদা এই বেঞ্জাইল গ্রুপের সঙ্গে যুক্ত হবে, আর এই অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এখানে এটা কি হয়ে যাবে, ও H এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্ট কি পেয়ে যাচ্ছে আমরা, দেখো বেঞ্জিনের উপরে CH2 এর সাথে আই যুক্ত হয়ে গেছে, আর এখানে CH3OH। ওকে, আবার নিয়ম নাম্বার 4, দেখো নিয়ম নাম্বার 4 এ এখানে অক্সিজেনের একদিকে আমাদের কি আছে CH3 গ্রুপ আর একদিকে আছে বেঞ্জিন রিং। ঠিক আছে, এক্ষেত্রে আইটা কি হবে, আইটা সর্বদা এই CH3 গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তাহলে এখানে আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, দেখো বেঞ্জিন রিংয়ের এখানে O এর সাথে এই যুক্ত হয়ে গেল মানে ফেনল, প্লাস CH3 এর সাথে আই যুক্ত হয়ে গেল, তাই হয়ে গেল CH3I। ঠিক আছে, দেখো অ্যালকোহল ফেনল ইথারের এই ভিডিওটি আমাদের এখানেই শেষ। ঠিক আছে, এখানে আমরা অ্যালকোহল ফেনল ইথারের মেন টপিকস গুলো যেগুলো থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি সেগুলোই তুলে ধরেছি। ঠিক আছে, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।